আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং নতুন নতুন জ্ঞান অর্জন করতেছেন। আপনি আত্মনির্ভরশীল হয়ে নিজেকে ধন্য করতেছেন। সেই সাথে ক্লেভার বি রিসার্চকেও আপনি ধন্য করতেছেন। আপনাদের জন্যই ক্লেভার বি রিসার্চ অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আসুন আজকে যারা ক্লেভার বি রিসার্চ থেকে জ্ঞান অর্জন করতে যাচ্ছেন সেই জ্ঞান অর্জন প্রসিদ্ধের জন্য এবং আমাদের ক্লেভার বি রিসার্চের যারা গর্বিত সদস্য আছেন, যারা আমাদের গর্বিত অংশীজন আছেন, তাদের জ্ঞানকে আরো শানিত করতে কিছু পরামর্শ নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আসুন আমরা তা শেখার চেষ্টা করি। বলে রাখি যে আপনি আজকে যা শিখবেন এই জিনিসটা আপনার শুধু যে আহ, এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারেই গুরুত্ব বহন করবে তা নয়, কিন্তু আপনার ফিউচারে ভবিষ্যৎ ক্যারিয়ারও আপনার খুব গুরুত্ব বহন করবে। আপনি যেই যেই প্ল্যাটফর্মে কাজ করুন না কেন সেখানে আপনার এই পরামর্শগুলো খুব কাজে দিবে। তাই খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার কাজে প্রতিফলিত করবেন বলে আমি বিশ্বাস করি। প্রথমত আসি যে হোয়াট টু ডু টু মেক দ্য রাইটিং প্রফেশনাল। আপনি একটা লেখা লিখতেছেন, এই লেখাটা কতটুকু প্রফেশনাল সেটা ডিপেন্ড করবে আপনি কত সুন্দরভাবে কাজটা করতে পারতেছেন। আপনি যত সুন্দর করে কাজটা করবেন, যত শ্রম দিবেন, যত ভালোভাবে কাজটা করবেন, আপনার সুনাম তত বৃদ্ধি পাবে এবং আপনার ইনকাম তত বাড়বে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত শিখবেন আপনার জ্ঞান তত শানিত হবে এবং আপনার কাজের কোয়ালিটি বাড়বে। আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করবেন না, জ্ঞান অর্জন করবেন না, তাহলে কিন্তু আপনার লার্নিং কার্ভটা নিচের দিকে নামবে এবং আপনার রেপুটেশন যে জিনিসটা আছে এটা নষ্ট হয়ে যাবে, আপনার ইনকামও কমে যাবে। সো একটা পজিটিভ রিলেশন আছে আপনাদের রেপুটেশন এবং লার্নিং এর মধ্যে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এবার আসি যে হোয়াট টু ডু টু মেক দ্য রাইটিং প্রফেশনাল। আপনার একটা লেখাকে প্রফেশনাল করতে হলে আপনার কি করতে হবে? প্রথমত আমি কথা বলবো হচ্ছে রিপোর্ট রাইটিং এবং ডিজার্টেশন রাইটিং নিয়ে। এখানে আমি 11টা পয়েন্ট দাঁড় করিয়েছি, এর বাহিরেও থাকতে পারে। আপনি যখন মনে করবেন যে না, হ্যাঁ এই জিনিসটা করলে আমার কাজটা আরো কোয়ালিটিফুল হবে, আপনি সেটা করতে পারেন। কিন্তু এই যে 11টা পরামর্শ আমি দিলাম, এই পরামর্শগুলো অবশ্যই আপনাকে মানতে হবে এবং যেখানে আমি গুরুত্ব দিব সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। প্রথমত আসি, রিড দ্য ব্রিফ কেয়ারফুলি, ফাইন্ড কি আস্কিং অফ দ্য টিচার। You have to find out what the teacher is asking for. If you don't understand the teacher's demand, a uh, uh, teacher's asking, you could not produce a good report or good dissertation. So আপনাকে কি করতে হবে? প্রথমে টিচার কি চাচ্ছে সেই জিনিসটা বুঝতে হবে। সেই জিনিসটা বোঝার জন্য আপনাকে ব্রিফটা স্কিমিং করতে হবে, যে কোথায় কি পয়েন্ট গুলো আছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী কাজটা করতে হবে। সেকেন্ডলি হচ্ছে মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশনস মেনশন ইন দ্য ব্রিফ। ব্রিফে অনেক সময় ইনস্ট্রাকশন মেনশন করা থাকে ক্লিয়ারলি। যদি ক্লিয়ারলি না থাকে সেক্ষেত্রে আমাদের থেকে দেয়া যে আমাদের অন্যান্য ভিডিওগুলো যে ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করবেন। আর যদি এডিশনাল কোনো কিছু ব্রিফে দেয়া থাকে অবশ্যই আপনাকে সেটা ফলো করতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আপনার ব্রিফে বলা আছে যে এরিয়াল, ফ্রন্ট ক্যারেক্টার এরিয়াল হবে এবং ফ্রন্ট হিসেবে 12। সুতরাং আপনাকে এই এরিয়াল ইউজ করতে হবে এবং 12 ইউজ করতে হবে। আপনি টাইমস নিউ রোমান বা 11 ইউজ করতে পারবেন না। এটা যদি করেন তাহলে আপনার ফেল আসার সম্ভাবনা আছে অথবা খুব নেগেটিভ ফিডব্যাক আসবে, যার কারণে আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আর আপনার প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু আমাদের কাছে আসে, আপনার রেজাল্ট এবং ফিডব্যাক আমাদের কাছে আসে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তৃতীয় হচ্ছে যে ইউজ রেফারেন্সেস রিকমেন্ডেড ইন দ্য ব্রিফ। একটা জিনিস খেয়াল করবেন যে ব্রিফে রিকমেন্ডেড রিসোর্সের কথা বলা থাকে অথবা কিছু রেফারেন্স দেওয়া থাকে বা কোর টেক্সটের কথা বলা থাকে, অবশ্যই এখান থেকে আপনার রেফারেন্স দিতে হবে। যদি ব্রিফে বলা থাকে যে এর বাইরে দেওয়া যাবে না, অবশ্যই এর বাইরে দেওয়া যাবে না। আর যদি রিকমেন্ডেড লিস্ট থাকে সেখান থেকে অবশ্যই আপনি রিলেভেন্ট রেফারেন্স ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনার কাজটা ফেল হওয়ার সম্ভাবনা অথবা পুর মার্কিং হওয়ার সম্ভাবনা থাকবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। ফোর্থলি হচ্ছে যে এই জিনিসটা অবশ্যই আপনাকে মানতে হবে, আদারওয়াইজ আপনার কাজটা একাডেমিক মিসকন্ডাক্ট আন্ডার পড়বে।
আমাদের কিছু সাম্প্রতিক সময়ে 2-3টা কাজ একাডেমিক মিসকন্ডাক্টের আন্ডারে এসেছে এই যে এই পয়েন্টটা মিস করার কারণে। এখানে কি সেটা হচ্ছে সেটা হচ্ছে do proper references and proper citation when we are doing business related task. Use business related references, not science or social care or anything else. আপনি যখন একটা বিজনেসের কাজ করবেন আপনাকে অবশ্যই বিজনেস রিলেটেড রেফারেন্স ইউজ করতে হবে এবং সেই অনুযায়ী সাজেশন ইউজ করতে হবে। আপনি এক্ষেত্রে যদি কোনো সোশ্যাল কেয়ার অথবা সায়েন্সের রেফারেন্স নিয়ে আসেন এবং সাইটেশন করেন সেক্ষেত্রে আপনার কাজটা একাডেমিক মিসকন্ডাক্ট আন্ডারে আসবে, আপনাকে নতুন করে কাজ করতে হবে এবং কি করতে হবে, আপনার হয়তো কাজই বন্ধ করে দেব আমরা। সো এই জিনিসটা মাথায় রাখবেন। ফিফথ হচ্ছে ইউ অলওয়েজ ইউজ টিইডিসি মেথড। আপনার কাজকে কোয়ালিটিফুল করতে হলে আমাদের টিইডিসি মেথডটা খুব গুরুত্বপূর্ণ। শুধু আপনার এখানে না, আপনি যদি আইএলটিএস দেন, আপনি যদি টিইডিসি মেথড ফলো করে আসেন আপনি 9-এ অ্যাটলিস্ট 8 পাবেন। টিইডিসি মেথডটা কি? আপনি প্রথমে হচ্ছে টপিক সেন্টেন্স লিখবেন, তারপর হচ্ছে এভিডেন্স দিবেন এই টপিক সেন্টেন্সের অধীনে রিলেশনে, তারপর হচ্ছে কি ডিসকাস করবেন, আলোচনা করবেন, তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স দিবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার কনক্লুডিং সেন্টেন্সে যেন কখনোই সাইডেশন না থাকে। কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে আপনার স্টেটমেন্ট, আপনি বিজনেস ফরমাল রাইটিং এ স্টেটমেন্ট দিচ্ছেন, আপনি যে লেখাটা দিচ্ছেন সেটা একটা কনক্লুশন ড্র করতেছেন আপনি, সেক্ষেত্রে আপনার কোনো থিওরিটিক্যাল নলেজ নাই। তারপর হচ্ছে আপনার এভিডেন্স যখন দিবেন, আপনি কোথায় সাইটেশন ইউজ করবেন সেটা হচ্ছে যখন এভিডেন্স দিচ্ছেন, এভিডেন্স এবং ডিসকাশন এই 3 জায়গায় আপনি সাইটেশন ইউজ করবেন, অন্য কোথাও ইউজ করবেন না। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই ব্রিফে যে ওয়ার্ড কাউন্টটা বলা থাকবে সেই ওয়ার্ড কাউন্টটা করতে হবে। অনেক সময় ব্রিফে বলা থাকে যে ম্যাক্সিমাম এত ওয়ার্ড করতে পারবেন, তার মানে আপনাকে এর বাহিরে করার কোনো অনুমতি নাই। এর বাহিরে যদি করেন, বেশি করেন, তাহলে আপনার ফেল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে রিড লার্নিং আউটকামস এন্ড রাইট অ্যাকর্ডিংলি। আপনাকে লার্নিং আউটকাম যেটা দেওয়া থাকে ব্রিফে সেই জিনিসটা খুব সুন্দরভাবে পড়তে হবে এবং সে অনুযায়ী লিখতে হবে। আপনি যদি লার্নিং আউটকাম না পড়ে লেখা শুরু করেন তাহলে আপনার কাজটা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনার কাজটা ফেল করবে। অষ্টম হচ্ছে ডোন্ট ইউজ অ্যাব্রিভিয়েশন অর অ্যাক্রোনিমস, রাইট ফুল ফর্ম। আমরা অনেক সময় অ্যাক্রোনিম এবং অ্যাব্রিভিয়েশন ইউজ করি, যেমন ডব্লিউবি তে ওয়ার্ল্ড ব্যাংক, এক্ষেত্রে আপনি ডব্লিউবি ইউজ করবেন না কখনো, ওয়ার্ল্ড ব্যাংক ইউজ করবেন। আপনি ওয়ার্ল্ড ব্যাংক লেখার পরে পাশে ডব্লিউবি দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু আপনি ডব্লিউবি ইউজ করলে টিচার নেগেটিভলি দেখবে, আপনার পুর মার্কিং হবে, আপনার ইমপ্রেশন নষ্ট হবে আমাদের কাছে। নবমে আসি ডোন্ট রাইট ইটস, ডোন্ট, ওন্ট, আরন্ট, এই যে কিছু ওয়ার্ড আছে, এই টাইপ যে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো কখনো ব্যবহার করবেন না, বরং আপনি ফুল ফর্ম ইউজ করবেন। ফুল ফর্ম কি? যেমন ইটস এর ফুল ফর্ম হচ্ছে ইট ইজ, ডোন্ট এর ফুল ফর্ম হচ্ছে ডু নট, ওন্ট এর ফুল ফর্ম হচ্ছে উইল নট, আরন্ট এর ফুল ফর্ম হচ্ছে আর নট। এই যে ওয়ার্ডগুলো এইভাবে ইউজ করবেন, এক্ষেত্রে আপনার দুইটা সুবিধা, একটা হচ্ছে আপনার ওয়ার্ডিং বাড়বে, ওয়ার্ড সংখ্যা বাড়বে, দ্বিতীয় হচ্ছে আপনার ইনকাম বাড়বে। বাট আপনি যদি ইটস ব্যবহার করেন আপনার রেপুটেশন নষ্ট হবে, ইমপ্রেশন নষ্ট হবে এবং আপনার কোয়ালিটি ডিক্রিজ করবে, আপনার পেমেন্টও কম পাচ্ছেন আপনি, কারণ ইটস এর কারণে আপনি পাচ্ছেন এক ওয়ার্ডের পেমেন্ট আর ইট ইজ এর কারণে পাচ্ছেন আপনি 2 ওয়ার্ডের পেমেন্ট। সো এটা মাথায় রাখবেন। দশম হচ্ছে মাস্ট ইউজ সাইটেশন ফর ইচ পিকচার, ডায়াগ্রাম, টেবল এটসেট্রা। আপনি যেখানেই যেই ডায়াগ্রাম, পিকচার বা টেবল ইউজ করেন, আপনি কাস্টমাইজ করে নিজে দিচ্ছেন, সেখানেও আপনাকে কি করতে হবে, ফিগার নেম এবং সোর্স লিখতে হবে। আপনি মনে করেন যে আপনি নিজে কাস্টমাইজ করে লিখলেন একটা, সেক্ষেত্রে আপনার কি লিখবেন, সোর্স সেলফ মেড। আর যদি নিজে না করেন, কোথা থেকে আনেন, সেক্ষেত্রে অবশ্যই প্রপার ইনটেক্স সাইটেশন দিতে হবে এবং ফিগার লিখতে হবে, এটা অবশ্যই করতে হবে। না করলে এটা প্লেজারিজমের আন্ডারে পড়বে। কি আসবে, কিসের আন্ডারে পড়বে? প্লেজারিজম। এটা যদি হয় তাহলে আপনার ইমপ্রেশন নষ্ট হবে, আপনার কাজের কোয়ালিটি কমে যাবে, আপনার রেপুটেশন নষ্ট হবে। 11 নম্বর হচ্ছে ডোন্ট ইউজ বুলেট পয়েন্টস অর নাম্বার ইন রাইটিং, ইউজ প্যারাগ্রাফ ফরম্যাট। আপনি যখন একটা লেখা লিখবেন সেক্ষেত্রে অবশ্যই কি পরিহার করতে হবে, বুলেট পয়েন্টস এবং নাম্বার। সবসময় প্যারাগ্রাফ ফরম্যাটে লিখবেন আমাদের টিডিসি মেথড ফলো করে।
এবার আসি, আমরা এতক্ষণ শিখলাম এবং জানলাম যে একটা রিপোর্ট বা ডিজার্টেশন কিভাবে সুন্দর করা যায় এবং কোয়ালিটিফুল করা যায়। এখন রিপোর্ট এবং ডিজার্টেশনের বাইরে শুধু দুইটা জিনিসের ডিফারেন্স আছে, আদারওয়াইজ সব সেম, ইনস্ট্রাকশন সব সেম। সে দুইটা কি, খুব কেয়ারফুলি করতে হবে, ফলো করতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে এসেতে কোনো প্রকার হেডিং, সাবহেডিং, ডায়াগ্রামস, বুলেট পয়েন্ট কখনোই ইউজ করা যাবে না, কোনো প্রকার টেবিল অফ কন্টেন্ট ইউজ করা যাবে না। মাথায় থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইভেন আপনি যখন একটা রেফারেন্স লিখবেন, সেই রেফারেন্স লিস্ট দিবেন, আপনি সেই রেফারেন্সের লিস্টের উপরে আপনি দেন সবসময় যে রেফারেন্সেস, এই লেখাটাও লিখবেন না, শুধু আপনি রেফারেন্স গুলো দিয়ে যাবেন। আপনার লেখা শেষ, রেফারেন্স গুলো লিস্ট আকারে দিয়ে যাবেন, যান, আপনার কাজ ওকে। এবার আসি রিফ্লেকশন এবং, আগে যে আমি তিনটা জিনিস ডিসকাস করলাম, রিপোর্ট, ডিজার্টেশন এবং এসে, এর মধ্যে এই ওগুলোর মধ্যে থেকে এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই যে রিফ্লেকশনে আপনাকে পার্সোনাল প্রোনাউন ইউজ করতে হবে। আপনি দেখেন, আপনি যখন রিপোর্ট, ডিজার্টেশন বা এসে লিখতেছেন, সেখানে কিন্তু আপনি রিফ্লেকশন লিখতে পারছেন না, পার্সোনাল প্রোনাউন ইউজ করতে পারছেন না, এটা প্রোহিবিটেড। কিন্তু রিফ্লেকশনে অবশ্যই আপনাকে পার্সোনাল প্রোনাউন ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো রিফ্লেকশন লেখেন সেক্ষেত্রে লিখতে হবে আই, আর যদি গ্রুপ রিফ্লেকশন লেখেন, গ্রুপ ওয়ার্কের, সেক্ষেত্রে আপনার লিখতে হবে উই এবং আই দুটার মিক্স। এবার আসি রিফ্লেকশন লেখার ক্ষেত্রে কিছু মডেল আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গিবস মডেল। আপনার যদি কোনো স্পেসিফিক মডেল কথা বলা না থাকে তাহলে আপনি গিবস মডেল ইউজ করবেন, আর যদি কোনো স্পেসিফিক মডেল কথা বলা থাকে ব্রিফে, সেক্ষেত্রে সেটা ব্যবহার করে কাজটা করবেন, তাহলে আপনার কাজটা খুব সুন্দর হবে আশা করি। এবার আসেন, আমরা অনেকেই স্লাইড করি এবং পোস্টার করি, এই জিনিসগুলো যখন করি তখন কিছু বেসিক ভুল করি, যে ভুলগুলো কখনো করা যাবে না। কি ভুল? যেমন আমরা অনেক সময় স্লাইড করি, স্লাইডের মধ্যে একটা স্লাইডে 3, 4, 5, 10টা ওয়ার্ড দিয়ে দেই, এটা কোনো স্লাইড হলো না। স্লাইড কখন সুন্দর হয়? যখন আপনি একটা ইনফরমেটিভ করবেন এবং ডায়াগ্রাম, পিকচার, চার্ট ইউজ করবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওয়ার্ড রেঞ্জ হতে পারে মিনিমাম, যদি 30 থেকে 40 ওয়ার্ড লিখেন, ইটস ওকে, রিডেবল। আবার এসেও করে ফেলবেন না, তাহলে আপনার যদি 30, 40, 50, 60, 70, ইটস ফাইন। এর বেশি এর বেশি আপনার যদি ব্রিফে বলা থাকে সেক্ষেত্রে করবেন, আদারওয়াইজ না করাটাই বেটার। আবার এর চেয়ে কম করবেন না, এর চেয়ে কম করলে আপনার লেখাটা কি হবে? সুন্দর হবে না। আপনার যেখানে পিকচার ইউজ করা সেখানে পিকচার ইউজ করবেন, যেখানে গ্রাফস ইউজ করা সেখানে গ্রাফস ইউজ করবেন, যেখানে সার্ট ইউজ করা সেখানে সার্ট ইউজ করবেন, যেখানে টেবিল ইউজ করা টেবিল ইউজ করবেন। প্রয়োজনে কাস্টমাইজ করে করবেন, তাহলে আপনার কাজের কোয়ালিটিটা এনহ্যান্স করবে। আর আপনি যখনই কোনো প্রকার গ্রাফ ইউজ করবেন, সার্ট ইউজ করবেন, পিকচার ইউজ করবেন, অবশ্যই আপনার লেখা হলেও, আমি যেটা এই রিপোর্ট এবং নিদর্শনের জন্য বলে আসছি সেটাও এখানেও সেম ভাবে কার্যকর হবে। অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে? ইনটেক্সট সাইটেশন ইউজ করতে হবে প্রত্যেকটা গ্রাফ, সার্চ এবং পিকচারে। থার্ড হচ্ছে যে আননেসেসারি পিকচার ইউজ করা যাবে না সব জায়গায়। আপনি আননেসেসারি, যেমন এই যে আমি একটা প্রোগ্রেস, এই যে লেখাটা লিখলাম, এটা কিন্তু আমার স্লাইডের ক্ষেত্রে আননেসেসারি। আমি আননেসেসারি কেন বলছি? মনে করেন যে আমি ফিনান্সিয়াল বেনিফিট নিয়ে একটা লিখতেছি, প্রোগ্রেসের এইটা দিয়ে দিলেন আপনি, এটাই কোনো মিনিং বিয়ার করে না। আপনি সর্বোচ্চ কি করতে পারেন? এইটা কাভার পেজে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, এতটুকু সর্বোচ্চ করতে পারেন যে এটা দ্বারা আপনি প্রোগ্রেস বুঝাচ্ছেন, ঠিক আছে? আদারওয়াইজ অন্য কোথাও এটা ইউজ করবেন না, কারণ এটা কোনো মিনিং বিয়ার করে না। প্রোগ্রেস ওই কার্ভ দিয়ে যেভাবে বুঝাচ্ছে, আর প্রোগ্রেস লেখাটা লিখে সেম মিনিং বিয়ার করবে, সো ডিফারেন্স কোনো নাই। এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে চতুর্থ হচ্ছে ইউ মাস্ট ইউজ সাজেশন ফর ইচ স্লাইড, ইচ পিকচার, ডায়াগ্রাম অর হোয়াট এভার ইউ ইউজ। আপনি প্রত্যেকটা স্লাইডে এবং প্রত্যেকটা পিকচারে, প্রত্যেকটা ডায়াগ্রামে, সব জায়গায় আপনাকে কি করতে হবে? সাইটেশন ইউজ করতে হবে, ইনটেক্স সাইটেশন ইউজ করতে হবে। প্রত্যেকটা মাস্ট এন্ড শিওর যে প্রত্যেকটা স্লাইডে ইনটেক্স সাইটেশন থাকতে হবে। এখন এতক্ষণ আমরা অনেক কিছু শিখলাম, এই শিক্ষাগুলো আপনারা যদি
কাজে লাগাতে পারেন। আপনাদের ক্লেভার বি রিসার্চের প্রতি আপনাদের ডিভোশন প্রতিফলিত হবে। আপনারা যে কোয়ালিটি কাজ দিচ্ছেন বা দেওয়ার প্রতিজ্ঞা করতেছেন সেটা প্রতিফলিত হবে, আপনাদের জ্ঞানকে প্রসারিত করবে। সো আপনারা আমাদের পাশেই থাকুন। আমাদের নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের পেজ ক্লেভার বে রিসার্চে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন, এবং ইউটিউব চ্যানেল ক্লেভার বে রিসার্চ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সর্বশেষ আমি আহ, এই যে এতক্ষণ যে বকবক করলাম এই জিনিসটা আসলেই আপনার জন্য ফ্রুটফুল কি না, এই একটা কোড দ্বারাই বোঝা যাচ্ছে। এখানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলতেছেন যে অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। এই জিনিসটা আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে শেখার গুরুত্ব কতটুকু। শিখলে যে আপনার প্রত্যেকটা লার্নিং আপনার জীবনের মোড় পাল্টে দিতে পারে সেটা আপনি বুঝতে পারবেন। আপনার দিনটি শুভ হোক, এবং নতুন নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা বৃদ্ধি পাক, এবং আপনি আহ, আরো বেশি আয় করুন। ক্লেভার রিসার্চের সাথে থাকুন, ক্লেভার রিসার্চ থেকে অনেক বেশি আয় করুন, ক্লেভার রিসার্চ থেকে গর্বিত করুন। এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।